নমস্কার বন্ধুরা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিও রীতিমতো রাজ্য সরকারের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ এই কারণে বলবো, কারণ শাসক দল ২০২১ সালে ভাড়া করে নিয়ে এসেছিল প্রশান্ত কিশোরকে। আর এই প্রশান্ত কিশোর এবার উল্টো সুর গাইতে শুরু করেছেন। তিনি বলছেন, কি বলছেন তিনি? কেন রাজ্য সরকারকে এই ভিডিও গুরুত্ব দিয়ে দেখতে হবে? কেন রাজ্য সরকারের জন্য যথেষ্ট চিন্তার বিষয় হতে চলেছে এই প্রশান্ত কিশোরের বক্তব্য? এই সমস্ত কিছুই জানাবো আমার এই ভিডিওতে। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট ভিডিও ভালো লাগলেও করতে পারেন, না ভালো লাগলেও বলবেন কেন ভালো লাগলো না। যুক্তি দিয়ে বলবেন, সেটা শুনতে নিঃসন্দেহে ভালো লাগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রশান্ত কিশোর ২০২১ সালে রাজ্য সরকার বা বলা যেতে পারে রাজ্য শাসক দল, রাজ্য সরকার বলাটা ঠিক নয় হয়তো, রাজ্যের শাসক দল, তারা প্রশান্ত কিশোরকে ভাড়া করে নিয়ে এসেছিল। কেন? না ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা এ রাজ্য থেকে ১৮ জন সাংসদকে লোকসভায় পাঠাতে পেরেছিলেন। বিপুল সাড়া ফেলে দিয়েছিলেন। যার উপর ভর করে ২০২১-এর নির্বাচনের প্রচারে বিজেপি বলেছিল ইস বার ২০০ পার। অমিত শাহ তিনি এসে বলেছেন। জগৎ প্রসাদ নাড্ডা তিনি নির্বাচনী প্রচারে এসে বলেছেন। তৃণমূলের অন্দরে কিন্তু একটা চাঞ্চল্য পড়ে গিয়েছিল যে তারা কি তাহলে ক্ষমতাচ্যুত হয়ে যাবেন? কোথাও গিয়ে কি ২০২১-এর নির্বাচনে পরাজিত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস? যে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করেন এবং এই প্রশান্ত কিশোরকে নিয়ে আসেন রাজ্যে নতুন স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। যে প্রশান্ত কিশোর গোটা দেশে ভোট গুরু, ভোট কুশলী বলে পরিচিত, যিনি ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী এখন যিনি, সেই নরেন্দ্র মোদীর হয়ে ক্যাম্পেইন করেছেন, তাকে প্রমোট করতে কাজে লাগানো হয়েছিল প্রশান্ত কিশোরকে। অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা করেছিলেন কিন্তু এই প্রশান্ত কিশোর। পরবর্তীতে তিনি অন্যান্য রাজ্যেও কাজ করেছেন, ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন। এমনকি কংগ্রেসের সঙ্গেও একটি রাজ্যে কাজ করেছেন। পরবর্তীতে যদিও এবারের এই লোকসভা নির্বাচনের বেশ কয়েক বছর আগে উম গত বছরই বোধহয় কংগ্রেসের সঙ্গেও একটা বৈঠক হয়েছিল। কিন্তু কোনোভাবেই প্রশান্ত কিশোরকে দলে নিতে চাইছেন না রাহুল গান্ধীরা। ফলত তারা তাকে দলে না নিয়ে তার পরামর্শও নেবেন না। প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া জমেনি। শেষমেশ প্রশান্ত কিশোর তিনি এখন বিহারেই রয়েছেন। বিহারে তিনি একটি অন্য আ দল করেছেন। বলা ভালো একটা মঞ্চ করেছেন সাধারণ মানুষকে অ্যাওয়ার করার জন্য। বিহারের উন্নয়ন বা উন্নতি কল্পে তারা কাজ করবেন। এমনকি এই প্রশান্ত কিশোর তিনি আগাম পূর্বাভাস দিয়েছিলেন যে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোটে থাকবেন না। তিনি চলে যাবেন এনডিএ জোটে। ঠিক তাই প্রশান্ত কিশোরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসকে সত্যি করে নীতিশ কুমার তিনি চলে গিয়েছেন এনডিএ জোটে। ফলত বিহার রাজনীতিতে কি হতে চলেছে লোকসভা নির্বাচন তা কিছুটা আঁচ করা যায়। কারণ নীতিশ কুমার চলে যাওয়া মানে কিন্তু জেডিইউর যে একটা ভোট পার্সেন্টেজ রয়েছে সেই ভোটটাও অনেকটা চলে যাবে এনডিএ জোটের দিকে। যেটা ইন্ডিয়া জোট খুব সহজে পেয়ে যাবে এমনটা মনে করা হচ্ছিল। কিন্তু সেটা হচ্ছে না। আবার এই প্রশান্ত কিশোর তিনি কিছুদিন আগেই পূর্বাভাস দিয়েছেন যে লোকসভা নির্বাচনে হেসে খেলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরবে। এবং নরেন্দ্র মোদীর যে প্রভাব, সেই প্রভাবের উপর ভর করেই কিন্তু তারা আবারও তৃতীয়বার সরকার গড়বে নরেন্দ্র মোদী। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। থার্ড টার্ম তাদের চলবে। আর এবার এই প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনে বাংলায় কি হতে চলেছে? কতগুলো আসন পাবে বিজেপি? সন্দেশখালি, এই সন্দেশখালি কি কোনো প্রভাব ফেলবে এই লোকসভা নির্বাচনে? এই বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে। তিনি তার ইন্টারভিউতে জানিয়েছেন যে এ রাজ্যে বিজেপি যথেষ্ট ভালো ফল করবে। বিজেপির শক্তি বেড়েছে আগের তুলনায়। যে প্রশান্ত কিশোর ভেবে দেখুন ২০২১ সালে বলেছিলেন যে বিজেপি ১০০টি আসন পার করতে পারবে না। সেই প্রশান্ত কিশোর কিন্তু এবার বলছেন যে এ রাজ্যে বিজেপি যথেষ্ট ভালো ফল করবে। আসন সংখ্যা কত হবে? প্রশান্ত কিশোর ভোট কুশলী, তার বক্তব্য আসন সংখ্যাও তিনি বাতলে দিচ্ছেন। যদিও তার এই আইপ্যাক সংস্থাই কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তাদের হয়ে সমীক্ষা চালায়। কিন্তু সরাসরি প্রশান্ত কিশোরের সঙ্গে আর কোনো যোগ নেই বলে প্রশান্ত কিশোর দাবি করেন। সেই প্রশান্ত কিশোর তিনি এবার বিজেপির হয়ে সওয়াল করছেন, তাও এই বাংলার রাজনীতিতে।
যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা ভারতীয় জনতা পার্টির যা পরিস্থিতি এ রাজ্যে তাতে বলছিলেন যে বিজেপি এবার 18টি আসন পাবেন না, অনেক কম আসন পাবেন। 10 থেকে 12টি হলেও হতে পারে বা 10-এর নিচেও নেমে যেতে পারেন। কিন্তু প্রশান্ত কিশোর ভোট কুশলী, যার ভবিষ্যৎবাণী কিন্তু মেনে এসেছে এবং এই ভবিষ্যৎবাণী নিছক হাত দেখে ভবিষ্যৎবাণী করার মতন বিষয় নয় কিন্তু। অনেক স্ট্র্যাটেজি, অনেক অঙ্ক, সমীক্ষা এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে প্রশান্ত কিশোর যখন কিছু বলেন, তখন কিন্তু তিনি এই সমস্তগুলোর উপর ভিত্তি করে বলেন। ফলত তিনি মাটির গন্ধ পান এবং তিনি রাজনীতিটা বোঝেন এবং তার যে ধারাবাহিকতা সেটার থেকে কিন্তু সেটা বোঝা গিয়েছে। এই প্রশান্ত কিশোর এবার বলছেন যে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যে ৪২টি আসন রয়েছে, যেখানে গতবার ২০১৯ সালে ১৮টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টা আসন এবং অন্যরা অর্থাৎ কংগ্রেস পেয়েছিল ২টি আসন। তার মানে ১৮ আর ২২ হচ্ছে ৪০ আর ২টি হচ্ছে কংগ্রেসের ছিল ৪২। এ রাজ্যে এবার কি হতে চলেছে এই ২০২৪ এর নির্বাচনে? প্রশান্ত কিশোর বলছেন বিজেপির আসন সংখ্যা কমবে না, বাড়বে, বই কি কমবে না। তাহলে যদি বিজেপির আসন সংখ্যা বাড়ে ১৮ থেকে কোথায় যেতে পারে? তাদের টার্গেট অমিত শাহ বারবার বলে গিয়েছেন যে এ রাজ্যে এবার তারা ৩৫টি আসন পান, যে কারণে কিন্তু ১লা মার্চ থেকে তারা ঝাঁপিয়ে পড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন ১লা মার্চ, ২রা মার্চ এবং ৬ই মার্চ সভা করবেন তিনি। ১লা মার্চ কোথায় সভা করবেন? আরামবাগে, যেটা অনেকটা নিশ্চিত বিজেপির জন্য। ২রা মার্চ কৃষ্ণনগরে সভা করবেন। কৃষ্ণনগরে যেখানকার সাংসদকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সংসদ থেকে এবং অভিযোগ যে অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে সেখানে ক্যাশ ফর কোশ্চেন এই অভিযোগে তাকে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়, জানিয়ে সংসদ উত্তাল হয়। এই ক্ষেত্রে দেখা গিয়েছিল কংগ্রেস, সিপিএম তারা মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছিলেন। তৃণমূল তো ছিলই। অনেক বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু মহুয়া মৈত্র এই ইস্যুতে একত্রিত হয়ে গিয়েছিল। ফলত সেই মহুয়া মৈত্রের কেন্দ্রে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ সেখানেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, এই সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী সোচ্চার হবেন। আর ৬ই মার্চ সন্দেশখালি নিয়ে অতি অবশ্যই প্রধানমন্ত্রী কিছু বলবেন। আমার যেটা মনে হয় এই ১লা মার্চ, ২রা মার্চ এবং ৬ই মার্চ লাগাতার প্রধানমন্ত্রী সন্দেশখালি ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করবেন, রাজ্যের শাসক দলকে আক্রমণ করবে। কিন্তু এই সন্দেশখালি এফেক্ট সেটা কি ভোটে পড়বে? প্রশান্ত কিশোর ভোট কুশলী তিনি বলছেন এফেক্ট পড়বে। সন্দেশখালি না হলেও বিজেপির যথেষ্ট ভালো অবস্থা রয়েছে এ রাজ্যে এবং বিজেপির আসন সংখ্যা কোনোভাবেই কমবে না। সন্দেশখালি হয়েছে ফলত বিজেপির আরো আসন সংখ্যা বাড়তে পারে। কোথায় গিয়ে থামবে বা এক্সাক্ট সংখ্যাটা অবশ্য প্রশান্ত কিশোর বলেননি। বলেননি তৃণমূল কংগ্রেস কটি পাবেন। তবে এটা তো ২ এ ২ ৪ করলে মোটামুটি বোঝা যায় যে বিজেপির আসন সংখ্যা যদি না কমে, যদি বাড়ে পরবর্তীতে অর্থাৎ এই নির্বাচনে, তাহলে কমবে কোথা থেকে? এক, কংগ্রেসের আসন সংখ্যা কমে যেতে পারে ২টি থেকে ১টি হতে পারে বা নাও থাকতে পারে। আবার তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে যেতে পারে। কিন্তু এটা ভুললে চলবে না যে ২০২১ এর বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু তৃণমূলের মার্কাটেরই ফলাফল ছিল। ৭৭টি আসনে থেমে গিয়েছিল বিজেপির রথ। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে সেখানেও কিন্তু ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি যে সমস্ত জায়গা থেকে বিজেপি তাদের সাংসদকে পাঠিয়েছিলেন লোকসভাতে, সেই সমস্ত জায়গাগুলোতেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। তবে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশান্ত কিশোর তিনি বলছেন যে তার আইপ্যাকের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ নেই। তিনি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছেন। এই রাজ্যের বর্তমান রাজনীতির সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। তাহলে প্রশ্ন থাকে তাহলে এমতো অবস্থায় প্রশান্ত কিশোরের এই বক্তব্যকে কতটা গুরুত্ব দেয়া যেতে পারে? যতই তিনি মাটির গন্ধ পান, যতই তিনি নানা স্ট্র্যাটেজিক বিষয়গুলো ভেবে দেখুন, তথ্য তালাশ করে দেখুন না কেন, আদৌ কি তিনি এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রেখে বলছেন? নাকি পুরোটা হাওয়ায়, হাওয়ায় বলছেন? তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই তিনি বলছেন ২০২১ এ তিনি যতটা দেখেছেন মাটির কাছাকাছি থেকে এ রাজ্যে, সেটার উপর ভিত্তি করে তিনি কিছুটা অ্যাসাম্পশন করছেন এবং আ তিনি সেটাই আ বললেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু এমন একজন ব্যক্তির অ্যাসাম্পশন ও কিন্তু ফেলে দেওয়ার নয়। এমন একজন ব্যক্তির কিন্তু অ্যাসাম্পশন ওই রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে থাকার মতন ব্যক্তির হয়, যেমন হয় তেমনটা হবে না। ফলত তিনি যথেষ্ট ভেবেচিন্তে বলছেন, এটা ধরে নেওয়া যেতে পারে। আর সেটা যদি সত্যি হয়
এবং তার বক্তব্যের যদি 50% ও মিলে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট চিন্তার রয়েছে। চিন্তার ভাঁজ তৃণমূল কংগ্রেসের কপালে এমনিতেই রয়েছে। সন্দেশখালী ইস্যুতে যথেষ্ট চাপে রয়েছে শাসক দল। রোজই কেউ না কেউ সেখানে পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কেন্দ্রীয় সরকার রোজই কোনো না কোনো সংস্থাকে পাঠাচ্ছে। আ আসছেন প্রধানমন্ত্রী সভা করতে আসবেন। ফলত চাপে থাকছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরে এই প্রশান্ত কিশোরের যার সঙ্গে একসময় তারা গাঁটছড়া বেঁধেছিল, যিনি কার্যত বল ভরসা হয়ে উঠেছিলেন ২০২১ সালে সেই প্রশান্ত কিশোরের এই বক্তব্য কিন্তু চাপে রাখবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বিজেপি কতটা আসন তারা পাবেন লোকসভা নির্বাচনে, তাদের যে সংগঠন যেটা পঞ্চায়েত নির্বাচনে অনেকটা ভঙ্গুর দেখা গিয়েছে, সেই সংগঠনকে পাথেয় করে তারা কি এগিয়ে যেতে পারবে? ১৮ টির বেশি আসন পাবে? সেটা তো ভোটের দিন ভোট বাক্সে জনতা জনার্দন যে আ ভোট দেবেন তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আপাতত প্রশান্ত কিশোরের এই বক্তব্য কিন্তু যথেষ্ট চিন্তা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনি কি মনে করছেন? প্রশান্ত কিশোর এর এই বক্তব্যকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আপনার কি মনে হয় এ রাজ্যে কতগুলো আসন পেতে পারে বিজেপি? কতগুলো আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস? কংগ্রেস বা বামেরা আদৌ কি কোনো আসন পাবেন? কি বলছেন আপনি? জানান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।